শুভ সকাল দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন ছুটির এই দিনে, নিশ্চয়ই ভালো লাগবে আমাদের আজকের এই আয়োজন। সেই প্রত্যাশা, সেই বিশ্বাস রয়েছে। এবং আজকে হচ্ছে 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। তাই দুজন নারীকে নিয়েই আজকে কিন্তু আমি আমার অনুষ্ঠান শুরু করেছি। এবং আমি আমার পরিবারে আমার মাকে পেয়েছি, বোনকে পেয়েছি, এবং নানান রকমের চরিত্র আমার কাছে পেয়েছি, যারা আমার ভালোবাসার আশ্রয় দিয়েছে, আমাকে স্নেহ দিয়েছে, যাদের অনুশাসন আমাকে সামনের দিকে সুষ্ঠুভাবে নিয়েছে। তাই এই যে নারীরা যারা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি আজমির হাসান কনক আমাদের আজকের আয়োজন শুরু করছি। সাথে আছে টিনা নন্দী। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যারা সাথে রয়েছেন। আজমির নারীদের নিয়ে বেশ কিছু কথা বললো, যেটা মূলত ওকে ওর জীবনে সাহায্য করেছে। আমার ধারণা নয়, আমি নিশ্চিত আমাদের প্রত্যেকের জীবনে নারীদের যে অবদান থাকে সেটা অনস্বীকার্য এবং অতুলনীয়ও বটে, সেটার কোনো তুলনা হয় না। কারণ নারীরা যে কাজ করে থাকেন, নারীরা যেভাবে করে সমাজকে এগিয়ে নিয়ে যান, সেটা চক্ষু দৃষ্টিতে মানে আমরা দেখা মূলত যতটুকুন দেখে থাকি না কেন, তার চেয়ে অনেক বেশি ওনারা করে থাকেন। যাই হোক, আজকে পুরোটা সময় জুড়ে আমরা নারীদের প্রতি সেই কৃতজ্ঞতার স্বীকারের পাশাপাশি নারীরা কোথায় পিছিয়ে রয়েছে সেটাও ছোট্ট করে জানার চেষ্টা করব। তবে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা লিখবেন আপনারা কি ভাবছেন। facebook.com/সকালের বাংলাদেশ, এখানে লিখতে হবে। যেটা প্রত্যেক দিন করে কোনো দিবস এলে পরে বিশেষ করে বলি, আজকে নারী দিবস যেহেতু পালন করা হচ্ছে, একই কথা বলবো যে নারীদের এগিয়ে চলার এবং এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটা তো মূলত একদিনের নয়, এটা সারা বছর ধরে যুগ যুগ ধরে যে চর্চাটায় আমরা ছিলাম না, কোথায় কোথায় কমতি রয়েছে, যদিও অনেক বড় জায়গায় কমতি রয়ে গেছে, সেই চর্চাগুলো বাড়াতে হবে। যেহেতু আজকে উপলক্ষ এসছে এই নিয়ে কথা বলার, এই নিয়ে কথা তো নিশ্চয়ই বলবো। আপনারা যারা সাথে রয়েছেন অংশগ্রহণ করবেন, লিখে ফেলবেন facebook.com/সকালের বাংলাদেশ, এখানেই আপনাদের ভাবনা। আর আমাদের সাথে আমাদের আজকের অতিথি রয়েছেন, অতিথির কাছে যাই। আজমির, একদম আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি সঙ্গীত শিল্পী লাভলি দেব। শুরুতেই নারী দিবসের শুভেচ্ছা আপনাকে। শুভ সকাল, কেমন আছেন আপনি? শুভ সকাল, ভালো আছি, অনেক ভালো আছি। আপনাকে দেখে আমরাও খুব আনন্দিত। এবং সকালবেলা আপনি সঙ্গীত শিল্পী, আমরা বলেই দিয়েছি দর্শকদেরকে। নিশ্চয়ই আমরা আজকে গান শুনবো এবং যে গানে নারীর অস্তিত্ব আমরা খুঁজে পাবো। সবার আগে যে প্রশ্নটা আছে, আপনি সাধারণত আপনার প্রত্যেক দিনের সকালটা কিভাবে শুরু করেন? সকালটা আসলে শুরু হয় আমার কিছু পারিবারিক কাজ দিয়ে। এখন তো ছোট হতে হতে পরিবার ছোট হয়ে আসছে। ছোটবেলা যখন ছিলাম তখন একরকম শুরু হতো, এখন শুরু হয় প্রথমে আমার কিছু গাছ আছে, ছোট ছোট গাছ লাগিয়ে থাকি আমার বারান্দায়। সকালে উঠে আমার প্রথম কাজ হলো আমার গাছগুলাকে একবার আমি ছুঁয়ে দেখি, দরকার হলে একটু পানি দিই বা ছুঁয়ে দেখি। শুরুটা আসলে আমার এই গাছগুলা নিয়ে হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এই গাছগুলো আপনার পরিবারের অংশ বলা চলে, একদম একদম। আচ্ছা, এবং গাছের কথা থেকে একটু গানের প্রসঙ্গে আসি। গানকে কখন সময় দেন? গান আমি সারাক্ষণ গানেরটা আসলে আলাদা করে আমার কিছু সময় নাই। আমার সারাক্ষণ গান চলতে থাকে বাসায়। আমি একটা না কিছুতে গান বাজাই, হয় মোবাইলে বাজাই বা পিসিতে বাজাই, না হলে নিজেই গাই। মানে গানটা আমার চলতেই থাকে সব সময়। গানটা আমার সবকিছুর মধ্যেই আছে আসলে। বা আপনার বাড়ির মানুষ বেশ ভাগ্যবান বলতে হয়। আলাপ তো নিশ্চয়ই আগামী একটা গান দিয়েই শুরু করি। একদম। আজকে যেহেতু নারী দিবস উপলক্ষে আমরা আজকে বসছি, আমার মনে হয় যে কাজী নজরুল ইসলামের লেখা এই গানটির মতো, নারীকে নিয়ে অনেক গান হয়েছে, কিন্তু এই গানটির মতো আমার মনে হয় না কোনো গানের মধ্যে এত ইন্সপিরেশন আছে। মানে হ্যাঁ, গানটার মধ্যে শুরু করতে চাইছি আমার ওই গানটা দিয়ে। আমার খুব পছন্দের একটি গান। জাগো নারী জাগো, জাগো নারী জাগো বন্যে শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যে শিখা। দিকে দিকে মেলি তব লেলিহান রসনা, নেচে চলো দিনে দেখে বসনা। দিকে দিকে মেলি তব লেলিহান রসনা, নেচে চলো দিনে দেখে বসনা। জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা
জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নি, ধু ধু জ্বলে ওঠো তোমায় তো অগ্নি। জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নি, পতিত উদ্ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। পতিত উদ্ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, মেঘে আনমালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা। চমৎকার চমৎকার। এবং নারী জাগরণের যে আহ্বান আমরা নজরুলের কাছ থেকে আমরা জেনেছি শুনেছি, সেটাই কিন্তু আস্তে আস্তে করে আমরা বেগম রোকেয়ার মাধ্যমেও দেখেছি। এবং বাংলাদেশে যদি আমরা নারী অধিকারের কথা বলি, নারী জাগরণের কথা বলি, তাহলে অবশ্যই এই মানুষটাকে আমাদের সারা জীবন মনে রাখতে হবে কৃতজ্ঞতার সাথে। অবশ্যই, কারণ নারীদের জাগরণের মূল শর্ত কি? শিক্ষায় নারীদের এগিয়ে আসা ছিল। তো শিক্ষায় নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে তো বেগম রোকেয়া সাখাওয়াতের নাম নেওয়া ছাড়া তো এটা অসম্পূর্ণই থেকে যায়। চমৎকার গান বাদু ভাই, খুব ভালো লাগলো। এবং সকালবেলা আমার মনে হয় যে নারী দিবসের সকালে একটা সুন্দর শুরু এটাই হতে পারে। গানটা কিভাবে শুরু করলেন? কত আগে বা কত ছোট অবস্থায়? গানটা আসলে পারিবারিক ভাবেই আমাদের শুরু। আমার মনে হয় আমি ও আ ক খ লেখা শুরু করার আগ থেকে আমি গান গাওয়া শুরু করেছি বা গান গাইছি। আমাদের পারিবারিকভাবে আমাদের একটা বিশেষ একটা ব্যাপার থাকে, আমাদের সকালে সন্ধ্যায় একটা প্রেয়ার হয় আমাদের, যেটা গানের মাধ্যমে করতে হয়। এবং সেই প্রেয়ারটা বাবা পরিচালনা করতেন। আমার বাবা গান করতেন এবং উনি মৃদঙ্গ বাজাতেন, খোল যেটাকে বলে। তো যার জন্য আমাদের আসলে ছোট থেকেই গানে আসা, আর ওই তখন থেকে দোহার দেওয়া যেটাকে বলে, গানের সাথে দোহার দিতে দিতেই আসলে আমার গান শেখা বাবার সাথে। তো বাবা একদিন খেয়াল করলেন যে আসলে আমি গান গাইতে পারি বা আমার গলায় সুর আছে, যেহেতু আমরা সবাই গান করি, আমরা ভাই বোন সবাই গান করি। তো ওইভাবেই আসলে শুরুটা আমার একদমই বাবার কাছ থেকে, একদমই ওই প্রেয়ারের সময় থেকে শুরু গানের। আচ্ছা, বাহ। পরিবারের কথায় একটুখানি থাকতে চাই আমি। ছোটকালের পরিবারের আবহাওয়াটা একটুখানি বলবেন? কারণ এখনো ধরেন আপনার বেড়ে ওঠাটা ঢাকাতে তো হয়নি, ঢাকার বাইরে হয়েছে। মফস্বলের এখনো কিন্তু অনেক পরিবার এরকম রয়েছে যেখানে নারীরা একটুখানি, যাদেরকে খুব একটা মানে নারীর থেকে ছেলেরা সেই পরিবারে অগ্রসর থাকে, একটুখানি এগিয়ে থাকে। আপনার পরিবারের ট্রিটমেন্টটা যদি সেই অর্থে আমি প্রথমেই বলি, আমি জন্মেছি, আমি বলি যে পাহাড়ে। আচ্ছা, পাহাড়ে বলি কোথায় সেটা? কারণ আমার জন্ম হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগানে। একদম চা বাগানে জন্মেছি বলে হয় কি, পুরোটা আসলে পাহাড়ের মধ্যেই যেটাকে বলা হয়, পাহাড়ের মধ্যেই জন্মেছি। আর বৈষম্য খুব একটা ছিল না, তবে আমি আর কি, আমি যেটা ফিল করি সেটা হলো, মানে আমি আমার বাবা মার তৃতীয় মেয়ে সন্তান। আচ্ছা, আমি সবার ছোট বলে, এবং সব শেষে আমি আবার মেয়ে হয়েই জন্মেছি বলে কিছুটা যে অবহেলা পাইনি তা কিন্তু বলবো না। হয়তো এখন আমার বাবা বেঁচে নেই, মা আছেন, হয়তো শুনলে মা কষ্ট পাবেন, কিন্তু আসলে কথাটা সত্যি যে আমি জন্মানোর পরে বাবা আসলে ততটা খুশি হন নাই, যেহেতু আমি মেয়ে বাচ্চা হয়ে জন্মেছিলাম, তৃতীয় সন্তানটাও মেয়ে। তো যার জন্য আমার যখন একটু মানে বুদ্ধি হলো, আমাকে একবার কোনো না কোনোভাবে মা কথাটা বলেছিলেন যে তোমার বাবা তোমাকে 1 ঘন্টা লেটে আসছে দেখতে। এটা আমাকে কিন্তু খুব হিট করেছিল, পীড়া দিয়েছে। আমি যদি খুব ছোট ছিলাম তখন, তো সেই বিষয়টা যখন আমাকে হিট করে আমার মনের মধ্যে ওই জিনিসটা কাজ করতে লাগলো যে একদিন যেন আমার বাবা বলতে পারে আমি লাভলির বাবা। এবং পর অবশ্য সেটা আর থাকিনি, বাবাই আমাকে নিয়ে আসছে গানে। এবং মা তো যথারীতি থাকেই, সবার পরিবারে মা থাকে, এগিয়ে থাকে, কিন্তু আমার মায়ের গলায় সুর নেই। আচ্ছা, সুরটা কিন্তু বাবার গলায়। আচ্ছা। তো যার জন্য একদম এন্ড দ্য মোমেন্ট পর্যন্ত বাবা আমাকে
এই গানের মধ্যে একদম মানে সবসময় গানের মধ্যে যুক্ত রেখেছেন। সেই সাপোর্টটা করে গেছেন সবসময়। আপনি যেহেতু পাহাড়ে বলেছেন চা বাগানের মধ্যে বেড়ে উঠেছি, চা বাগানের শ্রমিকরা যারা কাজ করে সেখানে আমিই তো দেখেছি বা আমরা জানি যে বড় একটা অংশ নারীরা কাজ করে। সেই জীবনটা আপনার কাছ থেকে ছোটকালের কোনো ঘটনা যদি মনে পড়ে বা কিভাবে দেখেন, ওই অভিজ্ঞতা তো নিশ্চয়ই আপনার হয়েছে দেখার, সেটা শুনবো। তার আগে একটা গান শুনি। গান, হ্যাঁ একটা গান শুনি। ওই যে বললাম বাবার বিষয়টা আসছে, তো হেমন্ত মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত গান আছে আয় খুকু আয় খুকু আয়। হ্যাঁ, তো আয় খুকু আয় গানটা আসলে বিশাল একটা বড় একটা গান। তো আমি আজকে শুধু আমাদের মানে মেয়ের অংশ যেটা গানের, আচ্ছা এই অংশটা নিয়ে আমি ছোট করে একটু গাইতে চাইছি। কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয় খুকু আয়, আয় খুকু আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলে, মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকু আয়, আয় খুকু আয়, খুকু আয়, আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছুটা শুনতে যে পায় আয় খুকু আয়, খুকু আয়। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এবং আপনি আপনার বাবার সাথে যে স্মৃতিচারণ করলেন বা তার ব্যাপারে যেটা বললেন, এই গানটা একদমই বিপরীত পাশে এই গানটা। না নিশ্চয়ই, আমি নিশ্চিত যে এরকম মুহূর্ত আপনার বাবার সাথে আপনার রয়েছে, যেরকম বললেন যে বাবা আমাকে একদম জীবনের শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্ত পর্যন্ত গানের সাথেই রেখেছে, সুতরাং এরকম মুহূর্ত তো আবার পাশাপাশি ভালো বাবা আসলে আমার বাবা অত্যন্ত স্নেহশীল একজন পিতা। বাবা নেই এখন। বাবা একদম যখন খুব অসুস্থ, তখন কিছুদিন আগে আমরা বুঝতে পারছি যে বাবার আস্তে আস্তে সবকিছু কোলাপস হচ্ছে, বাবা কিছুদিনের মধ্যে হয়তো মারা যাবেন। তো তখন আমার বৈশাখী টেলিভিশন থেকে একটা লাইভ ছিল। তো আমি সবসময় তো বাবা আমাকে বলে আসি যে আমার 2 তারিখ লাইভ আছে, আমি ঢাকা যাচ্ছি বা করছি। বাবা কেন জানি ওই দিন আমাকে বললেন, যদি আমি মারা যাই, যদি আমি মারা যাই, তুমি কিন্তু 7 তারিখ ছিল মেবি লাইভ রেকর্ডিংটা, তুমি কিন্তু লাইভ করতে যাবে। সবাই হয়তো অনেক কিছু বলবে, আশপাশের লোকজন বলবে, আত্মীয় স্বজনরা বলবে যে বাবা মারা গেছে, মেয়েটা গান করতে যাচ্ছে, বাট আমি তোমাকে বলে গেলাম। এবং আমার মাকে ডেকে এনে উনি বলছিলেন আমি মরে গেলেও যেন আমার মেয়েটা ওই দিন লাইভটা করে আসে। তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে পরবর্তী সময়ে আপনি বাবার নাম যে উজ্জ্বল করতে চেয়েছিলেন সেটা কিন্তু আপনি পেরেছিলেন, এবং আপনার বাবাও সেটা চেয়েছে। আসলে এই গল্পের মধ্যে আমরা আরেকটু থাকবো লাভলি, আপাতত একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে। দর্শক, এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, তবে আজকে সাথেই থাকবেন, ফিরছি এক্ষুনি।
বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সকালের বাংলাদেশে, যেখান থেকে আমাদের সাথে রয়েছেন শুক্রবার সকাল, ছুটির সকাল এবং নারী দিবসের সকাল। আর চমৎকার করে আমরা উদযাপনও করছি দিনটি শুরু হয়েছে আমাদের গান শোনার মধ্য দিয়ে। সঙ্গীত শিল্পী লাভলি দেব আজকে আমাদের অতিথি। সম্মানিত এই অতিথির কাছে আবারও চলে যাচ্ছি। আমরা তো মুগ্ধ, দর্শকরাও মুগ্ধ। একটু জানতে চাইছি যে এই যে গানের নেপথ্যে আপনার এক্সপ্রেশন খেয়াল করছিলাম যখন আপনি আয় খুকু আয় গানটা গাইছিলেন, মনেই হচ্ছিল যে খুব ডুবে গিয়েছেন বা খুব অন্তর দিয়ে গান গাওয়া। এই যে অন্তর দিয়ে যে গান গাওয়াটা, এটা আসলে আপনার কাছে কি মনে হয় যে এটা তো আসলে কোনো শিক্ষক শেখাতে পারে না, এটা তো একদমই আত্মস্থ করা, তাই আমার মনে হয় এটা বলতে গেলে আপনার বাবা প্রসঙ্গটা চলে আসবে। হ্যাঁ, যেহেতু বাবা গানের সাথে, আমি যে কথাটা বলছিলাম যে ওটা জানতে চাই, আপনার বাবার সাথে এরকম মুহূর্ত নিশ্চয়ই অনেক রয়েছে। আমার মনে হয় আজমিরও যেটা জিজ্ঞেস করলো চলে আসবে এই গল্পের মধ্যে। বাবা আসলে একটা খুবই ফানি একটা গল্প বাবার বলি। বাবার অনেক আছে, অনেক স্মৃতির মধ্যে একটা ফানি গল্প বলি। আমাদের সময় হয়তো কি, মানে আমরা যখন ছোটবেলায় কম্পিটিশন করতাম তখন প্রথমে থানা পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে। তখন আমাদের বিভাগ ছিল চিটং, মানে সিলেট বিভাগ ছিল চিটংয়ে, মানে আমাদেরকে কম্পিটিশন করতে হবে ওইখানে। তো বাবা আমাকে নিয়ে, বাবা খুব একটা নিয়ে যেতে পারতো না, উনি যেহেতু জব করতেন তো মাই বেশি নিয়ে যেতেন। তো ওইবার কেন জানি উনার ইচ্ছে হলো উনি যাবেন, এবং উনি যাবেন। এবং আগের দিনের মানুষ তো, মানে একটা গানের অনুষ্ঠানে যখন নিজে গান করতেন, একটা পাঞ্জাবি পড়তে হবে। পাঞ্জাবিতে উনি আবার শখ করে সোনার বোতাম আছে উনার, আগের দিনে যেটা ছিল আর কি, এইটা উনি লাগিয়ে নিয়েছেন। বোতামের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাবা ভুলে না আবার বোতামটা না লাগিয়ে যান। হয়েছে কি, সব কিছু আছে। আমরা ট্রেনে করে গেলাম, সিলেট থেকে ট্রেনে করে আমরা চিটং যেতাম। খুবই খারাপ অবস্থা ছিল তখন যোগাযোগ ব্যবস্থা। এটা কি 80-র দশক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 80-81তেই আমি এটা পেয়েছিলাম। তো হয়েছে কি, মানে ট্রেন থেকে নামার পরে দেখা যাচ্ছে কি, মানে সুটকেসটা খুললাম, প্রথমে বাবার চাদরটা নাই। বাবা বললো যে না, তুমি ভুলে ফেলে আসছো, মানে ব্যাগে ভরে নাই, তোমার মা দেয় নাই। পরের দিকে পাঞ্জাবিটা নাই, তার মানে সোনার বোতামটাও নাই। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেল। সিলেটি ভাষায় বলছি এখন। বাবা বলছেন, দূর বেটি, তুই গান গাইয়া আয়, তা বোতাম দিয়া কি হইতো। তার মানে যে উনার এই যে মানে ওই দিন আমি ফিল করতে পারলাম যে বাবার কাছে আসলে সবকিছু মূল্যহীন, শুধু মূল্যবান যে জিনিসটা সেটা আমার গান। এবং আপনি সফল নারীও সেক্ষেত্রে। এবং একটু বলতে চাইবো যে যেহেতু চা বাগানে বা পাহাড়ে আপনি বড় হয়েছেন, তার মানে আপনি আপনার অনেক সমসাময়িক নারীকে দেখেছেন, বা ওই সময় আপনি বিভিন্ন বয়সের নারীদেরকে দেখেছেন যারা সফল হওয়ার জন্য না, শুধুমাত্র বেঁচে থাকার জন্য কাজ করত। তো একদিকে সেই সুবিধা বঞ্চিত বা পরিশ্রমী নারী, অন্যদিকে বাবার আশ্রয়, বাবার সহযোগিতায়, পরিবারের সবার অনুপ্রেরণায় গান নিয়ে এগিয়ে চলা, এর মধ্যে কি কখনো কোনো সংযোগ খুঁজে পেয়েছেন বা কোনো বিচ্ছেদ যেটা আপনাকে দেখেছেন? পাহাড়ের অনেক নারীরা যারা কাজ করে। আমি আমার ছোটবেলা থেকেই বাবা আসলে, আমরা যেহেতু গানের মানুষ, আমরা আসলে খুব কাছাকাছি যেতাম, কিন্তু চা বাগানের শ্রমিকদের খুব কাছাকাছি যেতাম। আমার মাও ছিলেন একজন স্বাস্থ্যকর্মী, মানে উনি মাঠ কর্মী ছিলেন। যেহেতু স্বাস্থ্য বিষয়টাই আমি প্রথমে বলি, মহিলাদের যেটা প্রধান সমস্যা হয়, একদমই কম বয়সে বিয়ে দেওয়া হয় বাগানে, চা বাগানে যেটা হয়। আমাদের সমাজ যেটা হতো, দেখা যেত যে বলছে ওর পছন্দ না, ওর ছেলেটাকে পছন্দ হচ্ছে না, ভাল লাগছে না, বাট ওর বাবা বলে গেছে বা দাদা বলে গেছে, আগে বিয়ে ঠিক করে গেছে, ওই কারণে বিয়ে দিতে হবে, কথা রক্ষার জন্য দিতে হবে। তারপরে দেখা গেল যে ঠিক মানে অল্প বয়সে প্রেগন্যান্সি, তারপরে মেয়েটা মারা যাচ্ছে, এবং এতে কোনো ভ্রুক্ষেপ নাই কিন্তু কারো। একটা মেয়ে মরছে তো কি হয়েছে, এটা একটা পরম্পরা মতো দাঁড়িয়ে গেছে চলতে চলতে। তারপরে আরেকটা যেটা শুনলো, একলামশিয়া, এইভাবে মানুষ মারা যাওয়া। আরেকটা হলো যে ওরা প্রেগন্যান্সিটা বুঝতোই না, এরা তো কঠিন কাজ করতো। অনেক সময় দেখা যাচ্ছে যে মিসক্যারেজ হচ্ছে, বাট ওরা বুঝতে পারছে না মিসক্যারেজটা কি, হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, একটা বিয়ে করব আমি। এরকম অনেক দেখেছি। আমার মা এগুলাকে মানে জোর করে করে ওনাদেরকে স্বাস্থ্যসেবা দিতেন, নিয়ে যেতেন, বোঝাতেন, ওদেরকে ট্রিটমেন্টে রাখতেন। আমার হাজব্যান্ডও ছিলেন মেডিকেলে, যেহেতু আমি মানে ওই 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 সময়কার না, মানে মেয়েদের অবস্থা খুবই খারাপ ছিল, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি, খুবই খারাপ ছিল। পড়ালেখার তো কোনো বালাই নাই, মেয়েদের পড়াশোনার আসলে কোনো দরকারই হয় না, এই ধারণাটা ছিল আমি যখন ছোট ছিলাম তখনকার। এখন আস্তে আস্তে অনেকটাই বদলেছে। তো আধুনিক যুগে এসেও যেটা আমি আমার জায়গা থেকে বলছি, যে আমি যেহেতু গানের মানুষ, আমাকে আমাদের সিলেটের সমাজসেবা অধিদপ্তরে আমি গান শেখাতাম এতিম বাচ্চাদেরকে। আচ্ছা।
দেখতাম মেয়ে বাচ্চার সংখ্যা বেশি। ওদের কাছে জানতে পারলাম এটা, যে অনেক সময় কি জানেন, মানে 6-7 দিনের বাচ্চাও ফেলে রেখে যায়, এবং বেশিরভাগই মেয়ে বাচ্চা। আচ্ছা, বাবা মা ফেলে রেখে চলে যায়। এতিমদের যা হয় আর কি, মানে ওদের কেউ নাই। তারপরে আরেকটা সাবজেক্ট হলো সামাজিক প্রতিবন্ধী। তো আমি ওদেরকে, মানে কিছু কিছু বাচ্চা আছে যারা গান গাইতে পারে, ওদেরকে জিজ্ঞেস করতাম, ওকে আমি গান শিখাইলাম, মাঝে মাঝে কথা হইতো না, বলতাম যে তোমাদেরকে সামাজিক প্রতিবন্ধী কেন বলা হয়? প্রতিবন্ধী বলতে তো আমরা বলি যাদের হাত পা বা একটা কিছু আল্লাহ তাআলা কম দিয়ে বানাইছেন যাদেরকে, ওদেরকে প্রতিবন্ধী বলা হয়। ওদের তো সব কিছু আছে, তাইলে ওরা প্রতিবন্ধী কেন? তখন মেয়েরা বলতো যে আমাদের বুড়ো বুড়ো হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে, আমাদের ভাল লাগে নাই, আমরা ছেড়ে আসতে চাইছি, ছাড়ে নাই, তারপরে ভেগে চলে আসছি, পালায় চলে আসছি, বাবা মা রাখে না, কি করব, তারপরে এখানে আসছি। মানে সমাজ রীতিমতো মোটামুটি একঘরে করার একটা প্রথা ছিল, সেই প্রথা একদম। আমি এই কঠিন রূপগুলো না আমি খুব কাছে থেকে দেখছি। আমার মনে হয় যে এই যে কঠিন যে রূপগুলো যেগুলো দেখে এসেছেন, এগুলো আগামী প্রজন্মের জন্য দেখতে হবে না, কারণ কিছু পরিবর্তনের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, এবং আশা করছি যে এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। আমরা আবার একটু গানে চলে যাব, আমরা এবারে একটা ফোক গানই শুনি। একদম একদম। একটা যদিও রিকোয়েস্ট করতে পারি, যদি রাধারমণের গানের, যেহেতু আপনি ওই এলাকা, একটা রাধারমণের বিখ্যাত গান আছেন নারীদেরকে নিয়ে, যদিও নারীর দুঃখ গাথা এটার মধ্যে, তারপরও খুবই আমার খুব পছন্দের একটি গান, আজকে অবশ্যই এটা করা উচিত। নিশ্চয়ই। দারুণ বিধি আমায় নারী কুলে জন্ম কেন দিলায় গো, দারুণ বিধি দারুণ বিধি। শিশুকালে পিতার অধীন, যৌবনকালে স্বামীর অধীন গো, শিশুকালে পিতার অধীন, যৌবনকালে স্বামীর অধীন গো, ও হায় গো বৃদ্ধকালে পুত্রের অধীন, বৃদ্ধকালে পুত্রের অধীন, হায় সে বড় দুঃখ গো, দারুণ বিধি, দারুণ বিধি। যদি আমি পুরুষ হইতাম, মোহন বাঁশি বাজাইতাম গো, যদি আমি পুরুষ হইতাম, মোহন বাঁশি বাজাইতাম গো, ওয়ে গো কাদাইতাম ব্রজ নারী, কাদাইতাম ব্রজ নারী, ভুলাইতাম
অসাধারণ, পুরো গানটাই আমরা মুগ্ধ হয়ে শুনলাম এবং গানের মধ্যে যে সত্য কিছু কথা যেটা আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি হিসেবে আমরা নিশ্চয়ই, কারণ এটা দেখেছি। রাধারমণ যেটা লিখেছেন এটা ওনার অনুভূতিই উনি ব্যক্ত করেছেন, উনি যা একদম, দেখেছেন একদম। উনি তাই বলেছেন। এবার এই শুধুমাত্র একটু সংযুক্ত করি আমি, লাভলি দেব কিন্তু শুধুমাত্র গাইছেনই না, উনি কিন্তু কিছু কথা বলছেন ওনার অভিজ্ঞতা থেকে। আপনার কাছে ফিরবো, তবে একটা বিরতি নিয়ে ফিরতে হবে লাভলি। দর্শক সাথেই থাকবেন, আপাতত একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি। বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন এই কণ্ঠশিল্পীর নিশ্চয়ই গান আপনি শুনবেন। সঙ্গীত শিল্পী লাভলি দেব আজকে আমাদের অতিথি এবং আমরা আজকে চমৎকার কিছু গান শুনছিলাম। একটা প্রশংসা না করলেই নয়, ঠিক নিউজের আগে আমরা যে গানটা শুনলাম রাধারমণের গান, অসাধারণ জীবন দর্শন এবং আপনি গাইলেনও অনেক সুন্দর করে। এবং বাংলাদেশের অনেকের যাপিত জীবন, অনেক নারীর এরকমই আসলে, যে নিজের বলতে আসলে কিছু না। আবার তারপরেও একজন সমাজের একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে বলতে চাই যে যে স্বামীর আশ্রয় আপনি ভাবছেন, সেই স্বামীর অধিকারের যে সীমানা, সেই সীমানায় আপনি আছেন। আমরা যারা আপনাদেরকে নিয়ে পূর্ণ হয়েছি তারা ওভাবেই আমরা দেখি। কাজে নিশ্চয়ই আগামীতেও যে জয়যাত্রা নারীর কণ্ঠে রয়েছে, পুরুষ এবং নারী সম্মিলিত জয়যাত্রায় আপনার আরো এগিয়ে একদম, যাবেন। আমিও কিন্তু আসলে এটাই চাই যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, যেন আমরা সবাই মিলে সুন্দর একটা সমাজ করতে পারি। লাভলি, আমরা সেই কামনাই করছি। জি নিশ্চয়ই। লাভলি, এই প্রসঙ্গটায় আপনার কাছে একটুখানি ফিরি। আপনি যেহেতু পাহাড়ে বেড়ে ওঠার সূত্র ধরেই কিন্তু জীবনকে অনেক কাছ থেকে দেখেছেন, যেটা পাহাড়ি অঞ্চলে না বেড়ে উঠেছে তারা দেখে নাই, বিশেষ করে শ্রমজীবী গায়ে গতরে খেটে কাজ করে উঠেছে যে নারীদের, ওইখান থেকে এসে আপনি প্রিভিলেজডই, আপনি প্রিভিলেজড ভাবেই জন্মেছেন, বেড়ে উঠেছেন এবং এখন প্রিভিলেজড জীবনযাপনই করছেন। আপনি একজন মা, 2 কন্যা সন্তানের মা, জীবন থেকে যেটা দেখেছেন শিখেছেন, মেয়েদের মানুষ করার ক্ষেত্রে সেটা কিভাবে প্রভাবিত করেছে আপনাকে? আমি প্রথমেই যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েদেরকে আমি উচ্চ শিক্ষা দিব। আচ্ছা, সেটা হলো লেখাপড়ায়, মানে প্রাতিষ্ঠানিক, হ্যাঁ। তারপরে যেটা শিখিয়েছি সেটা হলো একটা ভালো মানুষ হতে হবে। প্রথম যেটা আমার বাবা আম্মা আমাকে শিখিয়েছিলেন যে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না, জি, কোনো পরিস্থিতিতে মিথ্যা বলাই যাবে না। আমাদের সময় এলাও ছিল না, এবং আমি প্রথম সেটা শুরু করেছি আমাদের বাচ্চাদের বেলায়, সেটা হলো মিথ্যা বলাই যাবে না। মানে মিথ্যা বলা মহাপাপ, এটা যখন আমি শিখেছি আমার জীবনে, তখন আমার বাচ্চাদের প্রথম শিখিয়েছি সেটা হলো কোনোভাবেই মিথ্যা বলতে পারবে না তোমরা। তারপর শিখিয়েছি তুমি প্রথমে একটা মানুষ, তারপরে তুমি কারো মেয়ে, কারো নাতিন বা যাই হোক, এটা পরে প্রথমে তুমি একটা মানুষ। এবং চেষ্টা করেছি আমি সারা জীবন এখন পর্যন্ত ওদের জায়গায় এখন ওরা প্রতিষ্ঠিত, আমার মেয়ে দুজনেই, চেষ্টা করেছি এখন পর্যন্ত ওদেরকে আমি বিয়ে দিয়েছি ওদের শ্বশুর বাড়িতেও, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ওরা যাতে হ্যাপি থাকতে পারে, এবং প্রতিটা কাজে আমি ওদেরকে ওই জায়গাগুলোতে ধরিয়ে দিয়েছি বারবার, এই করলে এই হবে, এই করলে এই হবে, এই না করলে এই হবে, কারণ আমি আমার জীবন দিয়ে দেখেছি সেটা, যার জন্য আমি মানে এটা করতে পেরেছি। এখানে আপনার স্বামীর, আপনার জীবন সঙ্গীর অংশগ্রহণটা একটু জানতে চাই, কারণ নারীদের এগিয়ে নিয়ে যায় তো শুধুমাত্র নারীরাই নয়, পুরুষদের অনেক বড় ভূমিকা থাকা দরকার। আপনার তার অংশগ্রহণটা একটু জানি। আমার হাজবেন্ড, এর আগে বলি হাজবেন্ডকে যিনি জন্ম দিয়েছেন, তার মায়ের কথা নিশ্চয়ই, উনি আমার শাশুড়ি শ্রদ্ধেয়া পারুলবালা দেব। উনিও একজন স্বাস্থ্যকর্মী ছিলেন এবং উনিও জাতীয়ভাবে স্বর্ণপদক প্রাপ্ত একজন নারী কর্মী। এই একটা মহিলা আর আমার জন্মদাত্রী মা, এই 2 মহিলা আজকের লাভলি দেব বানিয়েছেন আমাকে। এটা আমি গর্ব করে বলি। এবং আমি যদি গর্ব করার মতো কিছু থাকে তাহলে আমার 2টা মা হলো যারা আমার মা, আর 2জন হলো আমার মেয়ে সন্তান যাদের আপনি মা। মানে এই এরাই কিন্তু আসলে আমার শুরু করে দেওয়া এবং যাদেরকে নিয়ে আমার স্বপ্ন দেখা, এই পুরোটাই কিন্তু আমার এই মানুষদেরকে নিয়ে। এবারে আসি আমার হাজবেন্ডের প্রসঙ্গ, যেটা জানতে চাইছিলেন। এই মানুষটা নিজে মুক্তিযোদ্ধা, দেশান্তপ্রাণ। তারপরে আমি আমার হাজবেন্ড হিসেবে বলছি না, উনি যে এলাকায় বড় হয়েছেন, উনি কিন্তু একদম সিলেটের প্রাণ কেন্দ্র যেটাকে বলে, সিলেট উসমানীয় হাসপাতালের সরকারি কোয়ার্টারে ওনার বেড়ে ওঠা, বড় হওয়া, একদম প্রাণ কেন্দ্রে। উনি কখনোই দেখতাম যে আমাকে নিয়ে বের হয়েছে, কিন্তু কোনো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে রিক্সায় উঠবে, উনি কখনোই আমাকে নিয়ে আগে উঠতো না, রিক্সাটা ডেকে আগে ওনাকে উঠাই দিত, তারপরে আমাকে নিয়ে উঠতো। আমি মাঝে মাঝে বলতাম যে আমার তাড়া আছে, বলতো ঠিক আছে তোমার সাথে তো আমি আছি, উনি একা দাঁড়িয়ে আছে।
এই যে মেয়েদেরকে সম্মান করা, এটা কিন্তু আমার হাজবেন্ডের মধ্যে প্রবলভাবে আছে। এবং সেই জায়গা থেকে আমি আজকে পর্যন্ত, এখন পর্যন্ত গানের মধ্যে কিন্তু কিছু পাগলামি থাকে। আমরা যারা গান করি আমরা কিন্তু অনেক বেশি করি, আমি মনে হয় একটু বেশি করি। এবং এটা খ্যাপাটেপনা না থাকলে কিন্তু আসলে হয় না। একটা বিষয় যেটা হচ্ছে, যেটা রাত্রে 12টা বাজে হয়তো মনে হইলো যে এখন গানটা উঠানো দরকার, মাথায় আসছে আর কি, বসে গেলাম, হামনি বসে গেলাম। ভদ্রলোক কিন্তু একদিনের জন্য বিরক্ত হয় নাই, একদিনের জন্য না যে একদিন বিরক্ত হয়ে আমাকে বলছে কি করতেছো এগুলো বন্ধ করো, একদিনের জন্য কিন্তু বলে নাই। আসলে কখনো বলি নাই, আজকে মিডিয়াতে বলছি। আসলে এই মানুষটা না থাকলে দীপক দেবের কাছে আমি চিরকৃতজ্ঞ। প্রথমে হলো যে আমাকে 2টি মেয়ে সন্তান উপহার দেওয়ার জন্য, এবং এরপরে হলো যে আমাকে আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য করে 29 বছর ধরে আমার সাথে থাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা তাকে সাধুবাদ জানাই। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, উনি উপভোগ করেছেন, একটা বিরতি নাই। দর্শক একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নারীর এই অগ্রযাত্রায় যে সকল পুরুষরা সাথে রয়েছেন, যারা প্রেরণা দিচ্ছেন, সহযোগিতা করছেন, ভালোবাসছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। নিশ্চয়ই। এই মুহূর্তে আরো একটা বিরতিতে যাচ্ছি, তবে ফিরছি, সাথে থাকবেন। সাথে আছি। ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছে আজমির, টিনা এবং লাভলি দেব, যিনি সঙ্গীত শিল্পী মূলত। কিন্তু সঙ্গীত শিল্পী তো ওনার প্রফেশনের কথা বললাম, এর বাইরে লাভলি যিনি বললেন তিনি নিজে মা, তিনি সন্তানের মা তো বটেই, তিনি নিজে সন্তান, একজন স্ত্রী, শাশুড়ির পুত্রবধূ। এই যে সম্পর্কগুলোর মধ্যে উনি বেড়ে উঠেছেন, বাবার কন্যা, এই সম্পর্কগুলো নিয়ে এবং পাহাড়ে বেড়ে ওঠার যে ওই অভিজ্ঞতাটা, এখান থেকে ওনার যে জীবনবোধ তৈরি হয়েছে, সেগুলো নিয়ে মূলত ওনার কাছ থেকে জানতে চাইছিলাম। হ্যাঁ, এবং এই পর্যায়ে আমরা একটা গান শুনতে চাইবো। গান শুনবো একটা। আপনি আমাদেরকে বলছিলেন যে সিলেটি ভাষায় একটা গান। আমার মনে হয় না ওটা সব শেষে শুনতে শুনতে বাড়ি চলে যাব। হ্যাঁ, এখন আপাতত অন্য কিছু আপনার পছন্দের ছোট্ট করে শুনতে চাই। পছন্দের বলতে একটা যেটা গাইতে ইচ্ছে করছে এই এখন মনে হচ্ছে যে একটা গান আছে না, ওই ফরিদা পারবিন আপার করা, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। নিশ্চয়ই, হ্যাঁ শিওর। আমাদের ছোটবেলায় আমরা শুনেছি, বড়বেলায় কম শুনেছি। আমার খুব পছন্দের একটি গান, কারণ এই যে মল্লিকাদি নামটার সাথে একটা ব্যাপার জড়িয়ে আছে আমার জীবনে। আমাকে ছোটবেলা গান শেখাতেন একজন দিদি, ওনার নাম ছিল মল্লিকাদি। আচ্ছা আচ্ছা। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, সে এখন ঘোমটা পরা কাজল বধূ, দূরের কোনো গায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম। দুপুর বেলা মল্লিকাদির হাট চালাতে গিয়ে পুতুল কেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে। সে কথা ভাবলে এখন বর্ষা নামে দু চোখে সজল বড় সায়। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম। চমৎকার, অসাধারণ। তবে আপনি আপনার মল্লিকার দিকে ভুলেন না, বলতে পারি না আসলে। আমার যতবারই গানের প্রসঙ্গগুলো আসে, যাদের সাথে আমি চলেছি এবং যারা আমার এই গানের সহযোগী ছিলেন, যারা আমার জীবনের প্রত্যেকটা কাজে, আমি কখনো এদেরকে ভুলি না। এটা আমার সবসময় আমি ওদেরকে ফিল করি, এবং যেটা করতে পারি আমরা সবাই, সেটা হলো সবার জন্য আমি প্রেয়ার করি। যে যারাই ছিলেন, যতটুকু ছিলেন,
সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বাহ, লাভলি। আমি খুব একটা প্রসঙ্গ তখন থেকে মাথার মধ্যে ঘুরছে, ওই প্রসঙ্গটা আরেকবার একটু ফিরতে চাই আমি। একবার আপনি বলছিলেন না সামাজিকভাবে প্রতিবন্ধী যাদের কথা আপনি বলছিলেন, যাদের নিয়ে কাজ করেন, ওনাদের প্রসঙ্গটা একটু বেশি করে আনতে চাই। সামাজিকভাবে প্রতিবন্ধী এই টার্মটাই যে এক্সিস্ট করে এখনো 2018 সালে 19 সালে দাঁড়িয়ে, এটা খুবই দুঃখজনক। কোনো একটা অঞ্চলে রয়েছে এরকম সামাজিক প্রতিবন্ধী, এটা অনেকের জন্য বিস্ময়, তবে সত্যি তাদের জীবনের বাস্তবতা। তাদের নিয়ে যে কাজ করেছেন, তাদের জীবনটা যেভাবে আপনি দেখেছেন, মানে কি নির্ধারণ কি হলো তাদের জীবনে, তারা কেমন আছে, কি করছে, তারা কি ভাবছে, ওই কাজ করার যাত্রাটা একটু শুনি আপনি। প্রথম যেটা হলো, আমি আমার বুদ্ধি থেকে যেটা আমি বুঝছি সেটা হলো নিরাপত্তাহীনতার অভাব আসলে। আচ্ছা, নিরাপত্তাহীনতা আছে। প্রথম হলো একটা মেয়ের বাচ্চা জন্ম হয়েছে মানে এটা আমার জন্য বোঝা, সে সমাজের জন্য বোঝা, সে কিভাবে স্কুলে যাবে, কিভাবে বাইরে যাবে, এর জন্য বাবা যত তাড়াতাড়ি পারে একটা বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে হয় যেটা, তার মেন্টালি অ্যাডজাস্ট করতে পারছে না, সে হয়তো ডিভোর্সি বা যাই হোক, ফিরে আসার পরে বাবা মা তাকে আর গ্রহণ করছে না। সেটাও কিন্তু ওই সমাজের ভয়ে, অন্য কোনো কিছু না, কথা শোনাবে। হ্যাঁ, সমাজের ভয়ে যে লোকে খারাপ বলবে। তো আমার কথা হচ্ছে শুধু মেয়েদের জন্য কেন, এটা কি অন্য কারো বেলা হইতে পারে না? হইতে তো পারে, বা ছেলেদের হইলেও কিন্তু মেনে নেয়। আমি কিন্তু অবশ্যই পুরুষের বিরুদ্ধে না, আমি কিন্তু পক্ষে। কিন্তু আমার কথা হচ্ছে মেয়েরা কেন হচ্ছে। তারপরে মেয়েদেরকে আমি যেহেতু ওদেরকে নিয়ে অনেকদিন কাজ করেছি। নিশ্চয়ই, কারণ একটু যোগ করি, আপনাকে থামিয়েই দুঃখিত, কারণ যে মেয়েটাকে বিয়ের পরে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বাবা মা মেনে নিচ্ছে না, কারণ সমাজ কি বলবে, সেই পুরুষটা তো তার বাড়িতেই রয়েছে, পুরুষকে তো পরিত্যাগ করছে না কেউ, এবং পুরুষকে কিন্তু প্রশ্নও করছে না। তো এই একটা জায়গা। আরেকটা জায়গা হলো, মেয়েরা যেখানেই যাবে, মেয়েকে যদি জব করতে দেওয়া হয় বা আপনি জবে যাবেন, আমাদের কেন আমরা কি আমাদের এই, আমি একদমই খুবই জানি না ভাষাটা কেমন হয়ে যাচ্ছে, আমাদেরকে যেভাবেই বানানো হয়েছে আল্লাহ তাআলা বানাইছে, এটা তো আমাদের কোনো অপরাধ নাই। শুধু শারীরিক গঠনের জন্য এখানে কারণটা হচ্ছে কি আর কিছুই না, কাজে তো আপনারা নিজেদের যোগ্যতার কথা জানান দিচ্ছেন, এভারেস্টে উঠছেন, বিমান চালাচ্ছেন, বা শারীরিকভাবে কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছে। শুধু তাই নয়, মানে নারী কোন জায়গায় নেই, পৃথিবীর সব জায়গায়। তো নিশ্চয়ই শুধুমাত্র এই জায়গাটাতে সমস্যা, যে সকল পুরুষের সেই জায়গায় শৃঙ্খল রয়েছে, তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন এবং নারীকে তাদের অগ্রযাত্রা সাহায্য করবে। আমাদের সময় খুব একটা নেই, আপনাকে বিদায় জানাবো, তবে বিদায় জানানোর আগে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা গান শুনবো, সিলেটের ভাষার একটা গান, যেটা শুনতে শুনতে আমরা আজকে বাড়ির পথের যাত্রী। যেহেতু ভাষাটা অনেকে বুঝবে না, ছোট্ট করে যদি গানের মানেটা মূলটা একটু যদি আমি একটু বলে দিই। গানটা হলো আমাদের বিখ্যাত কবি বাংলাদেশের একজন শামীম আজাদ, উনার লেখা একটা বই বেরিয়েছে এবার 21শে বই মেলাতে, কন্যা কিচ্ছা। আচ্ছা, কন্যা কিচ্ছার অর্থ তো বুঝেছেন, হ্যাঁ, মেয়েদের গল্প, মেয়েদের জীবনের গল্প। এবং সেটাকে আমাদের বিশ্বরঙ্গের সত্ত্বাধিকারী বিপ্লব সাহা দাদা, এটা এই কবিতাটা ওনার শাড়িতে ছাপাবেন। তো শাড়িতে যেহেতু কবিতাটা ছাপানো হবে, কি নিয়ে, মানে কবিতাটা শুধু মেয়েদের জীবন নিয়ে, একজন মা, একজন মেয়ে, তারপরে নাতনি, এভাবে আমাদের মেয়েদের কন্যা কিচ্ছা, মানে মেয়েদের পরম্পরা, একদম রাইট। সেটা নিয়ে গানটা করবেন, একটু ছোট্ট করে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নি। দর্শক, আপনারা ভালো থাকবেন, আজকের মতো চলে যাচ্ছি, আগামীতে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। সমাজে পুরুষ যারা রয়েছেন, মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের অনেক শৃঙ্খল ভাঙতে হবে, সেই বোধটা আমার মনে হয় ধারণ করে এগিয়ে যাবেন, সমাজটা অবশ্যই সুন্দর হবে। প্রত্যেকে ভালো থাকবেন এবং যারা এটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা গান শুনছি, সিলেটি ভাষায় গান, একদমই সিলেটি কথায়, হয়তো অনেকেই বুঝতে পারবেন না, তবে বিষয়টা এটাই যে আমরা কিভাবে মা হই, তারপরে মেয়ে আসে, তারপরে নাতনি আসে। স্বপ্নে জিবলা মামা খরি ডাকি উচ্চ স্বরে, ওরে স্বপ্নে জিবলা মামা খরি ডাকি উচ্চ স্বরে, আম্মা আয়া খারা হইয়া দাঁড়ান শিয়রে, আম্মা আয়া খারা হইয়া দাঁড়ান শিয়রে, কিতারে ফুত কিতা খেনে ডাকছয় আমারে, কিতারে ফুত কিতা খেনে ডাকছয় আমারে, তুমি নাই গয় আমি ডাকি আমার ইশিতারে, তুমি নাই গয় আমি ডাকি আমার ইশিতারে, দুনিয়ায় তনে জিবলা গমাই তুমি গেছো উড়ি,
আমারও ফুড়ি আমারে আগলাইয়া রাখছে আমারও ফুড়ি আরে ইসি তারও ফুড়ি একজন নাম নাহিতা ইসি তারও ফুড়ি একজন নাম নাহিতা তাইরে লইয়াও আমার ফুড়ির স্বপ্ন হলতা অখন তাইরে লইয়াও আমার ফুড়ির স্বপ্ন হলতা আরে মাঝে মাঝে মামা করতে দেখলে